আপনি জানেন তথ্য শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। ইসরায়েলি বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ২৬টি জাহাজ। একটি গাজার জলসীমায় ২ শতাধিক অধিকার কর্মী আটকে বিশ্বজুড়ে নিন্দা। এবং বিশ্বখ্যাত প্রাণী বিজ্ঞানী পরিবেশবাদী ডক্টর জেন গুডঅলের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক। ইসরায়েলের হামলায় গাজায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। এদিকে গাজা সিটিতে যারা রয়ে গেছেন তাদের সবাইকে সন্ত্রাসী ঘোষণা করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় আবারও ভয়াবহ রক্তপাত। ভোর থেকেই চলছে বোমা হামলা। টানা বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে অসংখ্য আবাসিক ভবন, স্কুল, আশ্রয়কেন্দ্র ও হাসপাতাল। আনসার এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছে এক শিশু। আল বুরেইজ শরণার্থী ক্যাম্পে নিহত হয়েছেন এক দম্পতি। মধ্য গাজায় বাস্তুচ্যুতদের ওপর হামলায় ৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। দেইর আল বালা ও খান ইউনিসে আরও কয়েক দফা হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনারা মানুষকে দক্ষিণে যেতে বললেও পরে আবার উপকূলীয় সড়কে হেলিকপ্টার, ড্রোন ও ট্যাঙ্ক দিয়ে তাদের পিছু ধাওয়া করছে। গাজা সিটিতে টিকে থাকা হাজারো মানুষকে শেষ সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, যারা এখনও রয়ে গেছেন তারা সবাই সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি হামাস। ইসরায়েলের লক্ষ্য অনুযায়ী সুবিধাজনক শর্ত থাকলেও তারা তা গ্রহণ করবে কিনা তা এখনও অনিশ্চিত। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরি হলেও পশ্চিম তীরের অর্থনীতি গভীর সংকটে। ইসরায়েলি আর্থিক চাপ, অর্থনীতি নিজস্ব দুর্বল ব্যবস্থাপনা, ফিলিস্তিনি রাষ্ট্রে দ্রুত ইসরায়েলি বসতি স্থাপন ও রাজনৈতিক সংস্কারের অভাবের কারণেই এই পরিস্থিতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংক বলছে, এই আর্থিক সংকট চলতে থাকলে ফিলিস্তিন সরকারের পতন পর্যন্ত ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজা যুদ্ধ অবসানে একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন, তখন পশ্চিম তীরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন আরও অনিশ্চিত হয়ে উঠছে। শান্তি পরিকল্পনার রূপরেখা থাকলেও পশ্চিম তীরে বাস্তবতা বলছে অন্য কথা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের কাজ বন্ধ হওয়ায় রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস প্রায় শেষ হয়ে গেছে। রামি হারফুস একসময় ইসরায়েলে কাজ করে ভালো আয় করতেন, অথচ আজ আর্থিক সংকটে ভুগছেন। আগে মাসে $১৭০০ পেতাম, এখন ছেলের কানের যন্ত্রটা পাল্টাতে পারছি না। ১ শেকেল খরচ করার আগে দুবার ভাবি সংসার কিভাবে চলবে তাও জানি না। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল থেকে রাজস্ব স্থানান্তর বন্ধ রাখায় কর্মীদের বেতন এখন ৬০ থেকে ৫০% নেমে এসেছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিস্তৃতির ফলে ধ্বংস হচ্ছে এখানকার ব্যবসা বাণিজ্য। অতীতে যখন কোনো একটি খাত ক্ষতিগ্রস্ত হতো তখন আমরা অন্যান্য খাত থেকে সাহায্য পেতাম, কিন্তু ২০২৩ সালের অক্টোবর থেকে সমস্ত খাতই বন্ধ। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে ইসরায়েল তহবিল আটকে রাখে। এটি ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে একটি রেসিপি। অন্যদিকে ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবা বিপর্যস্ত। অর্থনৈতিক পতন ঠেকানোর অন্তহীন সংগ্রামে বাসিন্দারা। আমি কাজ করতে চাই, আমার এবং আমার সন্তানদের জন্য টাকা চাই, কিন্তু আমি কাজের সুযোগ পাচ্ছি না। শুধু বাইরের চাপই নয়, রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের নেতৃত্বে ২০০৬ সাল থেকে পশ্চিম তীরে কোনো সংসদীয় নির্বাচন না হওয়ায় সংকট আরও বেড়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগে সরকারের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে। পশ্চিম তীরের অর্থনীতি রুদ্ধ রেখে ট্রাম্পের শান্তি পরিকল্পনা আদৌ সফল হবে না কেবল সংঘাতের আরেক ক্ষেত্র তৈরি করবে, সময় দেবে সেই উত্তর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। জেনারেশন জেড বা জেন জিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২ জন। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলে ২ জন নিহত এবং কয়েকজন আহত হন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদিদের উপাসনালয় সিনাগগে গাড়ি হামলা ও ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 3 জন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় সকাল 9:30টায় ইহুদিদের উপাসনালয় হিটন পার্ক সিনাগগে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় এক ব্যক্তি গাড়ি চালিয়ে জনসাধারণের দিকে যায় এবং একজনকে ছুরিকাঘাত করে। পুলিশ হামলাকারীকে কয়েকবার সতর্ক করলেও সে কথা না শোনায় পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়। ঘটনাস্থলে তল্লাশি ও তদন্ত চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডেনমার্ক সফর সংক্ষেপে শেষ করে দেশে ফিরেছেন। দেশের সব সিনাগগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। সরকারি ভর্তুকি দাবি ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তানে আজাদ কাশ্মীর। এতে নিহত হয়েছেন অন্তত 9 জন, আহত শতাধিক। টানা 3 দিন ধরে চলা বিক্ষোভ এখন নিয়ন্ত্রণের বাইরে। এতে মোতায়েন রয়েছে বাড়তি সেনা। পাকিস্তানের আজাদ কাশ্মীর দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে সেখানকার বাসিন্দারা। অঞ্চলটিতে দেখা দিয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত নানা সমস্যা ও খাবার পানির সংকট। একই সাথে দুর্নীতির অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। রবিবার ধর্মঘটের ডাক দেন বিদ্রোহী দল আওয়ামী জয়েন্ট অ্যাকশন কমিটির মুখপাত্র শওকত নওয়াজ মীর। তার ডাকে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। দাবি জানায় বিদ্যুৎ ও খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দেয়ার। পুরো অঞ্চল অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে মাঠে নামে স্থানীয় পুলিশ। দুপক্ষের সংঘর্ষে বুধবার রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় অঞ্চলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাতে লাঠি ও বন্দুক নিয়ে পুলিশের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের দাবির 90% মেনে নেওয়া হয়েছে বলে জানান আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী। আমরা আলোচনায় ফিরতে প্রস্তুত, কিন্তু সহিংসতার মাধ্যমে জনগণকে ব্যবহার করলে অরাজকতার দিকে ধাবিত হবে উপত্যকা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। 91 বছর বয়সে চলে গেলেন বিশ্বখ্যাত প্রাণী বিজ্ঞানী পরিবেশবাদী ডক্টর জেন গুডঅল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্তদের মাঝে। শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাণীবিজ্ঞানী ডক্টর জেন গুডলের মৃত্যুর খবর নিশ্চিত করে জেন গুডল ইনস্টিটিউট। ডক্টর জেন গুডল, যিনি শৈশবের প্রাণীর প্রতি ভালোবাসাকে রূপ দিয়েছিলেন আজীবনের পরিবেশ রক্ষার অভিযানে। শিম্পাঞ্জির হাত ধরে তিনি শিখিয়েছিলেন প্রাণীদের আছে মানুষের মতো আবেগ, অনুভূতি। প্রাণীবিজ্ঞানী থেকে পরিবেশ আন্দোলনের কর্মীতে পরিণত হওয়া গুডল প্রাণীদের প্রতি ভালোবাসাকে ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবীতে। ইংল্যান্ডের এক সমুদ্রপাড়ের গ্রাম থেকে তার পথ চলা শুরু হয়ে পৌঁছায় আফ্রিকায়, আর সেখান থেকে বিশ্বজুড়ে। 60-এর দশকে শিম্পাঞ্জির আচরণ নিয়ে গবেষণার ক্ষেত্রে তিনি ছিলেন পথপ্রদর্শক। তিনি সাধারণ মানুষকে বন্যপ্রাণীর জগতে টেনে আনেন। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সঙ্গে কাজ করে শিম্পাঞ্জিদের টেলিভিশন, চলচ্চিত্র ও সাময়িকীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেন। এক পর্যায়ে তিনি শিম্পাঞ্জি গবেষণা থেকে সরে এসে পরিবেশ আন্দোলনে মনোনিবেশ করেন। তিনি প্রত্যক্ষ করেন কিভাবে বনভূমি ধ্বংস হচ্ছে। তখন থেকেই তিনি বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান। 1977 সালে তিনি প্রতিষ্ঠা করেন জেন গুডল ইনস্টিটিউট। সংস্থাটি গবেষণা ছাড়াও আফ্রিকা ও বিশ্বজুড়ে পরিবেশ উন্নয়ন ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছে। শিশুদের জন্য রুটস অ্যান্ড শুটস নামে পরিবেশ রক্ষামূলক শিক্ষা কর্মসূচি শুরু করেন গুডল। প্রতি বছর প্রায় 300 দিন ভ্রমণ করে বিভিন্ন দেশের সরকার, স্কুল ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বভ্রমণ চালিয়ে যান। 30টির বেশি বই লিখেছেন জেন গুডল। 1999 সালে তার লেখা রিজন ফর হোপ এ স্পিরিচুয়াল জার্নি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শিশুদের জন্যও তিনি অনেক বই লিখেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ব্রিটিশ সাম্রাজ্যের ড্যাম উপাধি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রেসিডিয়াম মেডেল অফ ফ্রিডম। কিন্তু গুডলের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল প্রকৃতিকে বাঁচিয়ে রাখার লড়াই। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।